আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক আপনারা আসলে কমেন্টের মাধ্যমে যেটা জানতে চেয়েছেন ঠিক ওইটাই, অর্থাৎ T+0 মার্কেট। এইখানে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত, এটা আমাদের মার্কেটের উপর কেমন প্রভাব ফেলতে পারে, এখানে সুযোগ কতখানি আছে, ঝুঁকি কতখানি আছে, সুযোগটা কাদের জন্য, ঝুঁকিটা কাদের জন্য। সো আজকের ভিডিওতে ডেডিকেটেডলি খুব সহজভাবে এই বিষয়টাই তুলে ধরা হবে রিয়েল ডেটার মাধ্যমে। প্রথমত T+0 আসলে কি, আমি জানি আপনি এটা বুঝেন, বাট আমি এটাও জানি এই ভিডিও যতগুলো মানুষ দেখবে তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আসলে এই জিনিসটা বোঝেন না। সো আমাদের মার্কেট T+2 স্টাইলে চলে, অর্থাৎ আজকে আপনি যে শেয়ারটা কিনতেছেন সেটা যদি এ অথবা বি ক্যাটাগরির শেয়ার হয় তাহলে আগামীকালকে ওই শেয়ারটা সেল করা যায় না। আগামীকালকে ওই শেয়ারটা ম্যাচিউরড হওয়ার জন্য সময় দিতে হয় পরশুদিন, অর্থাৎ ডে আফটার টুমোরো ওই স্টকটা আসলে সেল করা যায়। অর্থাৎ যেদিন আপনি কিনলেন সেই দিনটাকে যদি আপনি টি ধরেন, তারপর T+1 দ্বিতীয় দিন ম্যাচিউর হবে, সেল করা যাবে না, এবং T+2 অর্থাৎ তৃতীয় দিনে গিয়ে আপনি শেয়ার সেল করতে পারবেন। তো এই ক্ষেত্রে T+0 হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা ইন্ট্রাডে ট্রেডিং, অর্থাৎ যেদিন আপনি শেয়ার বাই করবেন ওই দিনই ট্রেড আওয়ার যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট আছে ওই সময়ের মধ্যে আপনি স্টকটা সেল করে দিতে পারবেন। এটার মানে হচ্ছে T+0। আর T+1 মানে কি তাহলে? T+1 মানে হচ্ছে আজকে আপনি যে শেয়ারটা কিনতেছেন সেই শেয়ারটা আপনি আগামীকালকে সেল করতে পারবেন, অর্থাৎ যেদিন কিনবেন ওই দিন সেল করা যাবে না, ওই দিন ম্যাচিউরড হওয়ার জন্য সময় দিতে হবে। T+1 অর্থাৎ ঠিক তার পরের দিন আপনি শেয়ারটা সেল করতে পারবেন। এটা একদম বেসিক গেল। এইটা আপনারা জানার জন্য আমার ভিডিও দেখতেছেন না, সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সো আপনারা জানতে চাচ্ছেন যে T+0 বা T+1 চালু হওয়ার পরে মার্কেটে প্রভাবটা আসলে কি। সো আমরা যেটা বিসেক থেকে বা বিসেক না, ঠিক আমরা যারা মার্কেটে যে কর্তৃপক্ষ আছে ডিএসসির পক্ষ থেকে সব জায়গা থেকে আমরা যে নিউজগুলো দেখতে পাচ্ছি, চেয়ারম্যান স্যার আমাদেরকে যেভাবে জানালেন, সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে মার্কেট আসলে এখনই কিন্তু T+0 চালু হয়ে গেছে বা চালু হচ্ছে আগামী সপ্তাহে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। বাজারকে ধাপে ধাপে প্ল্যান করতে হয়। সো ওনারা আসলে ধাপে ধাপেই প্ল্যান করছেন, T+2 থেকে T+1-এ নিয়ে আসার পরিকল্পনা করছেন, এবং T+0টা ইনিশিয়ালি অ্যাপ্লিকেবল করার পরিকল্পনা করা হয়েছে DS30 স্টকে, অর্থাৎ ইন্ডেক্সের যে হাই পেইড স্টকগুলো আছে, টপ লিস্টেড DS30 স্টক। সো ওইগুলোতে আসলে মূলত T+0 প্রথমে চালু করা হবে এক্সপেরিমেন্টাল ফেসে। এরপর হয়তো বা ওনারা ইনফ্রাস্ট্রাকচার কতটুকু সাপোর্ট দিতে পারে, সব কিছু রেডি আছে কিনা, কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট হয় কিনা, বিনিয়োগকারীদের রিয়াকশন কেমন হয়, সব কিছু দেখে বুঝে আস্তে আস্তে ফেস বাই ফেস এটা হয়তো বা শিফট হবে। তবে একটা জিনিস কি, যেহেতু বৈশ্বিক মার্কেট T+0-তে চলে, আমাদেরকেও টুডে অর টুমোরো T+0-তে যেতে হবে। সেই যে যাওয়ার একটা মানে টাইম লাইন বা একটা ম্যাপ, সেই ম্যাপের শুরুটা আমরা এই মুহূর্তে করতে যাচ্ছি। এই জাস্ট এখনই T+0 হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আসেন মূল আলোচনায় আসি। T+0 হলে আসলে পজিটিভ দিক কি, নেগেটিভ দিক কি, এবং আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব। প্রথমত খুব বেসিকভাবে বলি, ভালো দিকের মধ্যে ভালো দিকটা হচ্ছে দ্রুত টাকা আপনি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো একটা শেয়ার কিনেছেন, আপনার যে কোনো কারণে এই শেয়ারটা বিক্রি করে দেওয়া দরকার, কিংবা আপনার এখন দ্বিতীয় কোনো একটা শেয়ার কিনতে ইচ্ছা করতেছে, আপনি এই শেয়ারটাতে থাকতে চাচ্ছেন না, এই ধরনের কেসে খুব সহজে আপনি টাকাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারবেন। একই দিন 5 মিনিট পরেই বা 1 মিনিট পরেই আপনি বাই সেল করতে পারবেন। বেশি লিকুইডিটির মানে তো এই জিনিসটাই, তাই না, যে যখন মার্কেটে আপনি বেশি পরিমাণ বাই সেল করতে পারতেছেন, দ্রুত বাই সেল করতে পারতেছেন, তার মানে লিকুইডিটি বাড়তেছে। তো এনিওয়ে, এই থিওরিটিক্যাল কথায় না থেকে আমি আপনাদেরকে একটু মূল কনসেন্ট্রেশন পয়েন্টটা বোঝানোর চেষ্টা করি যে T+0-তে লেনদেনটা আসলে কেন এবং কিভাবে বাড়ে। ধরেন এটা একটা শেয়ারের চার্ট, কথার কথা। আমরা এতদিন কি করতেছি, আমরা এতদিন সুইং ধরে ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী এরকম একটা জোনে কিনতেছি, এরকম একটা জায়গায় সেল করার চেষ্টা করতেছি, এইখানে আমাদের স্টপ লস থাকতেছে, তাই তো। কিন্তু এই কাজটা আমরা করতেছি ডেইলি টাইম ফ্রেমে, অর্থাৎ এই কাজটা কমপ্লিট হতে 7 দিন, 15 দিন, 2 মাস, 3 মাসও সময় লেগে যেতে পারে। T+0 হলে যেটা হবে, একই দিনে আপনি এইখানে এন্ট্রি করার পর যখন শেয়ারটা এইখানে উঠে গেছে, যদি উঠে যায় ওই দিনই, আপনি দেখতে পাচ্ছেন 5%-এর উপরে প্রফিট। সো আপনি প্ল্যান করছেন 10% প্রফিট আপনার হবে 1 মাসে, অথচ কেনার দিনই আপনি প্রথম দিনে 5% প্রফিট পেয়ে গিয়েছেন। তাহলে টাইম ভ্যালু ক্যালকুলেশন করলে এইখানে একটা সেল দেওয়া কিন্তু আপনার জন্য তখন জায়েজ হয়ে যায়। না, জায়েজ শব্দটা উচ্চারণ করা উচিত না, মানে এই জায়গাটাতে সেল করাটা আপনার জন্য একটা যৌক্তিক লজিক্যাল ডিসিশন হয়ে যায়। সো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা শেয়ার, এইটা ধরেন পুরো অংশটা ধরেন যে 3 দিনের একটা চার্ট, এইটা এক দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 3 দিন বা 5 দিনের একটা চার্ট। কিন্তু এই অংশটাই যখন তৈরি হবে এখান থেকে এই পর্যন্ত, এই অংশটা কিন্তু তৈরি হবে এইভাবে 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 এইভাবে, রাইট? একটা না কিন্তু উঠে না। সো যখন আপনি ডেইলির ভিতরে দেখতেছেন এইটা 1 দিন,
একদিন। এই একদিনে আপনি যখন এইখানে বাই করছেন, এইখানে আপনি সেল করে দিতেছেন। পক্ষান্তরে যখন আবার শেয়ারটা নিচে নেমে এসে আবার উপরের দিকে উঠতেছে, আপনি হয়তো বা এইখানে আবার নিটিং করতেছেন, অর্থাৎ রিকালেক্ট করতেছেন। আবার যখন নিচের দিকে নেমে এসে উপরের দিকে উঠতেছে, আপনি হয়তো এখানে আবার কিছু সেল করে কিছু রিকালেক্ট করতেছেন। জিনিসটা কিন্তু থিওরিটিক্যাল, বাস্তবে এইভাবে করাটা সবসময় প্র্যাকটিক্যাল না, বাট থিওরিটা এরকম। এটার ফলে কী হবে একটু খেয়াল করেন। আপনি এই লেভেলে 10,000 শেয়ার কিনেছিলেন, পরবর্তীতে এই লেভেলে যাওয়ার পর 10,000 শেয়ার আপনি বিক্রি করে দিছেন। তারপর এই লেভেলে আসার পর আবার আপনি 10,000 শেয়ার বাই করছেন। এই যে ধারাবাহিকতা করতে করতে আপনি টোটাল সারাদিনে 50,000 শেয়ার বাই সেল করছেন। একদিনেই 2বার বা 3বার আপনি বাই সেল করছেন। কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, যারা 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করে তাদের ক্ষেত্রে ঘটবে। তাহলে এই শেয়ারটা বর্তমান নিয়ম অনুযায়ী T+2 মার্কেটে আপনাকে দেখাবে 10,000 ভলিউম জেনারেট করছে সারাদিনে, অথচ এই একই শেয়ার একই জায়গায় আপনি বিনিয়োগ করতেছেন, আপনার টাকাটাই বারবার রোটেট হচ্ছে, আপনি কিন্তু টাকা বাড়াচ্ছেন না, আপনি কিন্তু ব্যাংক থেকে নিয়ে আসছেন, লোন করছেন, কিছুই না, কিন্তু বারবার বাই সেল করতে পারার কারণে এই একই শেয়ার আপনাকে একই দিনে 50,000 বাই সেল ভলিউম জেনারেট করে দিবে। লজিকটা যদি বুঝে থাকেন তাহলে আপনি বুঝে গেছেন, যত বেশি সংখ্যক স্টকের মধ্যে T+0 অ্যাপ্লাই করা হবে, মার্কেটের ভলিউম গ্র্যাজুয়ালি ঠিক ততটাই বৃদ্ধি পাবে। ফর এক্সাম্পল, যদি 30টা স্টকের মধ্যে T+0 মানে অ্যাপ্লাই করা হয়, এর ফলে যদি 300 কোটি টাকা ভলিউম বাড়ে, কথার কথা বলতেছি, একটা হাইপোথেটিক্যাল নাম্বার, তখন পরবর্তীতে যখন আপনি 100টা শেয়ারের মধ্যে T+0 অ্যাপ্লাই করবেন, তখন 500-700 কোটি টাকার উপরে ভলিউম বাড়বে। যখন আপনি পুরা বাজারের উপর T+0 অ্যাপ্লাই করতে পারবেন, যদি কোনো দিন পারা যায়, ওইটা 2026 সালে চিন্তা করে লাভ নাই, তাহলে বাজারের বর্তমান ভলিউম কয়েক গুণ ছাড়িয়ে যেতে পারে। 5,000-10,000 কোটি টাকা ডেইলি টার্নওভার আমরা খুব ইজিলি দেখতে পারি, উইদাউট এনলিস্টিং এনি নিউ স্টক, উইদাউট অ্যাপ্লাইং এনি আদার নিউ পলিসি। এর কারণ কি? একই এই 300+ স্টককে আপনি একইভাবে বাই সেল করবেন, কিন্তু একই দিনে মাল্টিপল টাইম বাই সেল করার কারণে লেনদেন মাল্টিপল ভাবে মানে মাল্টিপ্লাই হতে থাকে। জিনিসটা একদম বেসিক একটা লজিক। সো লেনদেন এই কারণে বাড়বে। আর এটার ইম্প্যাক্ট কি তৈরি হবে? ইম্প্যাক্ট হচ্ছে আজকের দিনে আপনি যখন মানে শেয়ার মার্কেটে বাই সেলের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কিন্তু দেখতেছেন মার্কেটে ভলিউম কেমন, মার্কেটে কিভাবে লেনদেন করা যায়। স্মার্ট মানি কিন্তু বিগত দিনগুলোতে খুব একটা স্পেসিফিক অল্প 20-25টা শেয়ার নিয়ে ট্রেড করতো বা সিরিয়াল ট্রেডিং করতো। যেটা কেন করতো? কারণ অন্য যে শেয়ারগুলো ছিল যেগুলোতে ভলিউম ড্রাই, ওই শেয়ারগুলো যদি সে 5 লাখ 10 লাখ 20 লাখ শেয়ার কিনে, সে চাইলেও 1-2 দিন ওই শেয়ারগুলো সেল করতে পারে না, কারণ ওই পরিমাণ বায়ার তখন মার্কেটে থাকতো না। কারণ মার্কেটে ভলিউম লেনদেন কম, যেটা দেখার কারণে বেশিরভাগ বিনিয়োগকারী মার্কেটে আগ্রহ পায় না, মার্কেটে পার্টিসিপেট করে না, যে কারণে ভলিউম ড্রাই হয়ে থাকে। আর এখন যখন 1000 থেকে 1500 কোটি টাকার ঘরে লেনদেন চলতেছে, ভবিষ্যতে যদি T+0 ইমপ্লিমেন্ট হওয়ার কারণে 2000 থেকে 3000 কোটি টাকার ঘরে টার্নওভার ইনিশিয়াল ফেসে শুরু হয়, ওই ভলিউমটা যে বাড়লো, কেন বাড়লো সেটা কিন্তু লজিকটা কিন্তু সবার চিন্তা করার বিষয় না। চিন্তা করার বিষয় কিন্তু আপনার এক্সাইটমেন্ট কতটুকু বাস্তবতার সাথে ম্যাচ করতেছে। এক্সাইটমেন্ট এমন একটা কি যেটাকে আপনি আসলে লজিক দিয়ে ডমিনেট করে রাখতে পারবেন না। সো আপনি যখন দেখবেন 1000 কোটি টাকার মার্কেটে 3000 কোটি টাকার লেনদেন হচ্ছে, অটোমেটিক্যালি মার্কেটে পার্টিসিপেন্ট বাড়বে, সেখানে ফরেন ইনভেস্টরও বাড়বে, আপনি ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনও বাড়বে। কারণ যেহেতু ইনস্টিটিউশন এর আগে চাইলেই লক্ষ লক্ষ শেয়ার বাইসেল করতে পারতো না, এখন যখন এই T+0টা চালু হবে তখন তারা লক্ষ লক্ষ শেয়ার বাইসেল করতে পারবে, যে কারণে পার্টিসিপেশনটা বাড়বে, এবং ওই পার্টিসিপেশনটা বাড়ার কারণে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হবে, যার ফলশ্রুতিতে মার্কেটে নতুন বিনিয়োগকারীর সংখ্যাও বাড়বে ভালো লেনদেনের কারণে। এইটা হচ্ছে মূল লজিক এবং মূল অ্যাডভান্টেজ বিহাইন্ড দ্য T+0 বা T+1 যেটা আপনি বলেন। এটা এর বাইরে আপনি যেগুলো চিন্তা করতেছেন অনেক বেশি বাই সেল করা যাবে এই সেই, এগুলো মূল লজিক না, এগুলো হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা, এক্সাইটমেন্টের বহিঃপ্রকাশ। দেখেন, একটা মানুষের যখন সর্বপ্রথম গোপ জন্মায়, মোষ আসে, তখনও তার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। যখন সে বিয়ে করে, যখন তার বাচ্চা কাচ্চা হয়, যখন সে নতুন একটা চাকরি পায়, প্রমোশন পায়, প্রত্যেকটা ইভেন্ট তাকে একটা মানে ইমাজিনেশন তৈরি করতে সহায়তা করে, যার ফলে তার মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়। সো এখন এই T+0 বা T+1 যে ব্যাপারটা আলোচিত হচ্ছে, এটা আপনার মধ্যে শুধুমাত্র একটা এক্সাইটমেন্ট তৈরি করতেছে, বাট বাস্তবতা হচ্ছে এটা মার্কেটে লেনদেন বৃদ্ধি করতে মূলত সহায়তা করবে। পজিটিভ দিকটা ক্লিয়ার, এটা হচ্ছে পজিটিভ দিক। এর বাইরে আপনি যদি একটু গুগল করেন, চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, বা যে কোনো জায়গায় একটু চেক দেন, তাহলে আসলে আপনার ঝুঁকি কমবে। আপনি চাইলে ভুল করে ফেললে সেটাকে আপনি রিস্টোরেশন করতে পারবেন, আপনি আটকে যাবেন না, মার্জিন কল খাওয়ার সম্ভাবনা কম থাকবে, এরকম অনেক পজিটিভ দিক আপনি পাবেন। বাট ওই সব পজিটিভ দিকের সামারি হচ্ছে এইমাত্র আমি যে বিষয়টা আপনাকে ব্যাখ্যা করলাম সেটা।
এবার একটু আসি ঝুঁকির দিকে। ঝুঁকির দিকটা যদি আমি আপনাকে না বলি তাহলে শুধু এটা দেখে আপনার তো আলটিমেটলি কোনো লাভ নাই, তাই না? ঝুঁকির দিকটা হচ্ছে আগে স্মার্ট মানিকে অফলোড করার জন্য ব্যাপক পরিকল্পনা করতে হইতো। মার্কেটে ভলিউম কখন বাড়বে, কখন আমার অফলোড করার সঠিক সময়, সেই সময়ের আগে সে চাইলেও অফলোড করতে পারতো না। এখন যেটা হবে, এই স্মার্ট মানি বলেন, গ্যামলার বলেন, বা প্লেয়ার বলেন, বা ইনস্টিটিউশন বলেন, এরা খুব ইজিলি শেয়ার বাই সেল করতে পারবে। ফলাফল হিসেবে আপনার প্রফিট হওয়ার প্রফিটেবিলিটিটা অনেক বাড়বে, আপনার লুজার হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি অংশে বাড়বে, আগের চাইতে অনেক বেশি অংশে বাড়বে। আমি বলছি না DS30-তে যখন T+0 তৈরি হবে, চালু করা হবে, তখনই পারবে না, কারণ DS30-র স্টকে ভাই T+0 কে করে? DS30-র স্টক আপনি স্কোয়ার ফার্মে কি একদিনে কিনে ওই দিন বিক্রি করে দেওয়ার জন্য কিনেন কেউ? আমি বিলিভ করি যে আপনি কিনেন না। আর যদি কিনে থাকেন তাহলে আমার জ্ঞানের কমতি আছে, আমার বুঝের কমতি আছে, যে স্কোয়ার ফার্মাও T+0-র জন্য মানুষ কিনতে পারে, এটা আমার মাথায় নাই। এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। সো DS30-তে T+0 ইমপ্লিমেন্ট করার পর ইনস্টিটিউশনের সুবিধা হবে, আপনার আমার রিটেল বিনিয়োগকারীর বা আমরা যারা ট্রেডিং করি, আমাদের কোনো সুবিধা অসুবিধা কোনোটাই হবে না। এটা হচ্ছে আমার মতামত। কিন্তু মার্কেটে ভলিউম বাড়বে, যে কারণে মার্কেটে একটা বিউটিফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, যেটা মার্কেটে নতুন বিনিয়োগকারী টেনে নিয়ে আসবে, যেটা মার্কেটকে লং টার্মে সাস্টেনেবল করবে। এইটা হচ্ছে আপনার আর আমার অ্যাডভান্টেজ। T+0 হয়ে শেয়ারটা বিক্রি করা যাবে ওই দিনই, এইটা অ্যাডভান্টেজ কিন্তু না। আসেন ঝুঁকির দিকটাতে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, আমি আগে প্রথমে কয়েকটা প্রশ্নের উত্তর দিই, তাহলে ঝুঁকি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। 1 নাম্বার, লং টার্ম ইনভেস্টমেন্টে কি কোনো ধরনের চেঞ্জ আসবে? লাউড অ্যান্ড ক্লিয়ার একটা স্টেটমেন্ট, না, কোনো চেঞ্জ আসবে না। সেকেন্ড প্রশ্ন, পজিশন ট্রেডিং 2 মাস 3 মাস 6 মাসের জন্য আমরা যারা ট্রেড করি 50%, 30%, 70% ক্যাপিটাল গেইনের আশায়, সেখানে কি কোনো ধরনের চেঞ্জ আসবে? না। এক কথা অ্যান্সার, কোনো ধরনের পরিবর্তন আসবে না। কিসের লজিকে আপনি বলতেছেন এই যে কোনো ধরনের পরিবর্তন আসবে না? আমরা তো শুনতেছি যে অনেক ধরনের চেঞ্জ আসবে, অনেক দ্রুত বাইসেল করা লাগবে। অ্যান্সার ইজ, বাংলাদেশের মার্কেট ব্যতীত বিশ্বের মোটামুটি ম্যাক্সিমাম মার্কেটে T+0 অলরেডি চালু আছে। সেই মার্কেটের চার্টগুলো দেখেন, আপনি ফরেক্সের চার্টগুলো দেখেন, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ইউএসের স্টকের চার্টগুলো দেখেন, সেই চার্টগুলোতে T+0 থাকার পরেও মানুষ যেই ওয়েতে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট বা হচ্ছে পজিশন ট্রেডিং করা হয়, এখনও পর্যন্ত যুগের পর যুগ ধরে তারা সেই কাজটাই করতেছে। সো আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে পার্টিসিপেট করলে তখন গিয়ে আপনার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করার প্রয়োজনীয়তা তৈরি হবে, যে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। আর যদি আপনি সেটার মধ্যে পার্টিসিপেট করার পরিকল্পনা না করেন, তাহলে আপনি যেইভাবে ট্রেড প্ল্যান এতদিন করতেন এবং যেইভাবে আপনি আপনার টার্গেট এবং স্টপ লসটাকে ফিক্স করে সময় দিয়ে প্রফিট ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেন, সেই জায়গাটাতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। শুধুমাত্র মাথায় রাখতে হবে, কম্পিটিশন অনেক বাড়বে, কারণ ভলিউম বাড়বে। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স, এর বাইরে কোনো কিছু না। ঝুঁকি কার জন্য তৈরি হবে? ঝুঁকি তৈরি হবে আপনার আমার মধ্যে, যারা রিটেল বিনিয়োগকারী, এতদিন ধরে লসে ছিলাম কিন্তু এখন ভাবতেছি T+0 আসার কারণে আমার প্রফিট করার অপরচুনিটি বাড়বে, তারা আগের চাইতেও বেশি পরিমাণে লুজার হবে। কথাটা কেন বললাম, একটা দুইটা রিয়াল চার্ট দিয়ে আমি আপনাকে বুঝাই। এটা বাদ দেন, এমএল ডাইং একটা শেয়ার, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটাকে সামনে আনছি, যেহেতু আপ ট্রেন্ডে আছে এখন পর্যন্ত, সেজন্য। এইটা যদিও আমি আপনাদেরকে সেই 9 টাকা থেকে ফলো আপ করে করে 14 টাকা প্লাস হবে, প্রথম টার্গেট 14 টাকা, এইখানে যারা সেল করছে তারা কেন খুশি হইলো এবং কেন খুশি হওয়া উচিত ছিল না, রিটেস্টের পরে আবার নতুন ট্রেন্ড তৈরি হবে, সব আপনাদের বুঝিয়ে বলা আছে। আবার এটাও সত্য যে আমি 14+ টার্গেট করছি, শেয়ার কিন্তু অলরেডি 16+ হয়ে গেছে, এখন পরবর্তী টার্গেটের জন্য উপরের দিকে যাচ্ছে, ওটা নিয়ে আমি কথা বলতেছি না। পয়েন্ট হচ্ছে, আপনি এতদিন এইভাবে ট্রেড করতেছিলেন, এখন যে পার্থক্যটা আপনার মধ্যে আসবে, আর প্রথমে তো হচ্ছে T+0 বা T+1-এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম 1 ডে থেকে চেঞ্জ হয়ে 1 আওয়ার হয়ে যাবে। এখন আমরা কি করি, আমরা উইকলিতে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করি, ট্রেন্ড বোঝার চেষ্টা করি, এবং ডেইলিতে স্টকটাকে মনিটর করি, স্টকটাকে সিলেক্ট করি, এবং ডেইলি ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেই যে পরের দিন আমি শেয়ারটা কিনবো কি কিনবো না। আর কেনার সময় হয়তো আমরা 1 আওয়ার চার্টে গিয়ে শেয়ারটা কিনি। তখন যেটা করতে হবে, আপনার ডেইলিটাকে আপনি পরিবর্তন করবেন আওয়ারলি হিসেবে, অর্থাৎ আওয়ারলিতে আপনি একটা স্টক নির্বাচন করবেন যেটা আসলে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। ডেইলিটাই আপনার আওয়ারলিটাই ডেইলির মতো করে কাজ করবে। আর এক্সিকিউট করার প্রফেশনাল টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট, কেউ 30 মিনিট ইউজ করতে পারেন, কেউ অতি অ্যাডভান্স হলে 5 মিনিটও ইউজ করতে পারেন। বাট আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আমাদের মার্কেটে বা যে কোনো মার্কেটেই আসলে অনেক বেশি অভিজ্ঞতা না থাকলে 15 মিনিট টাইম ফ্রেমের নিচের টাইম ফ্রেমে যাওয়াটা উচিত না। কারণ আপনি টাইম ফ্রেম যত বেশি কমাবেন, নয়েজ তত বেশি থাকবে, অ্যাকুরেসি তত বেশি কমবে, আপনি বারবার বিভ্রান্ত হবেন, সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবেন, যে কারণে যত বড় টাইম ফ্রেমে ট্রেড করা যায় তত বেটার। সো যারা এক্সপার্ট, শুধু তাদের জন্য বলছি,
15 মিনিট টাইম ফ্রেমে জিনিসটা কি হবে, ধরেন এই শেয়ারটা নিচ থেকে উঠতেছে, এটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স জোন। এখন আপনি এটাকে ওয়াচ লিস্টে ফেলে রেখে বসে আছেন, কবে এইটা ব্রেকআউট করবে আমি এন্ট্রি করব, তার আগ পর্যন্ত তো না, ট্রেডিং এর নিয়ম অনুযায়ী। এবার যেদিন ব্রেকআউট করছে সাধারণ পাবলিক তো এইখানে ঢুকবে, বাট আমি আপনাদের অলরেডি বুঝাইছি শিখাইছি কেন ব্রেকআউটের পরে এন্ট্রি না, যত দূর উঠতে দেন, যখন নিচে নেমে সুইং লো তৈরি করবে, রিভার্সাল করবে, তখন এই জায়গাটা হয়ে যাবে আপনার স্টপ লস পয়েন্ট এবং এই ক্যান্ডেলটা হয়ে যাবে আপনার এন্ট্রি ক্যান্ডেল। আপনি ধরলাম এইখানেই কিনছেন, 12 টাকা 20 পয়সায় কিনছেন, আপনি কমে কিনতে পারছেন, আমি সেটা বাদই দিলাম। 12 টাকা 20 পয়সায় কিনছেন, 11 টাকা 80 পয়সা আছে আপনার স্টপ লস। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনি মেনটেন করতে চান, 40 দুগুণে 80 পয়সা আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ 13 টাকায় সেল করতে হবে। সো আমি ধরে নিলাম আপনি এই জায়গাটাতে সেল করবেন বলে পরিকল্পনা করে আপনি ট্রেড প্ল্যান করছেন। খেয়াল করেন, 12 টাকা 20 পয়সায় কিনছেন, 40 পয়সা নিচে স্টপ লস, 80 পয়সা উপরে টার্গেট, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। এখন এইখানে গেলে আপনি যখন সেল করে দিতেছেন, সেল করার পরে এই শেয়ারটা যদি এখানে হয়তো মাল্টিপল দিনে হয়েছে, একই দিনে যদি ধরেন এখানে হয়তো বা 61% কারেকশন করছে আমার ধারণা, হ্যাঁ, এই যে 61% কারেকশন করছে, করে আবার উঠে গেছে। সো আপনি যদি 61% কারেকশন জোনে, অর্থাৎ এই যে জায়গাটা 12 টাকা 40 পয়সায় পেন্ডিং বাই বসায় রাখেন, যেখানে আসলে আপনি কিনবেন, আপনি কিন্তু পুনরায় কিনে পুনরায় ওই সেম টপে, প্রিভিয়াস যে টপটা ছিল এখন তো টার্গেট এটা হয়ে যাবে, তাই না? এখানে আপনি সেল করে দেওয়ার একটা অপরচুনিটি নিতে পারবেন যদি এই পুরা ঘটনাটা একদিনের টাইম ফ্রেমের ভিতরে ঘটে। এটা আমি উদাহরণ হিসেবে বলতেছি, এটা একদিনে ঘটে নাই, 4-5 দিনের মধ্যে ঘটছে, সো এটা অ্যাপ্লিকেবল না, বাট এই সিনারিওটাই আসলে কিন্তু ঘটবে ডেইলি টাইম ফ্রেমের ভেতরে। তাইলে দেখেন এই কাজটা কে করতে পারবে আর কে করতে পারবে না। যেই মানুষটা প্রশ্ন করতেছে T+0 হলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, T+0 হলে আমাদের উপর কি ইম্প্যাক্ট পড়বে, T+0 হলে আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব, এই 3টা প্রশ্ন যে মানুষটা করতেছে, আপনি নোটের মধ্যে লিখে রাখেন, T+0-তে পার্টিসিপেট করার জন্য আপনি রেডি না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি রেডি না। আপনি যদি T+0-র মধ্যে ট্রেড প্ল্যান করেন, আপনি টেস্ট করতে পারেন যে আপনি 10,000 শেয়ার নিয়ে ট্রেডিং করতেছেন, সেখান থেকে 2,000 শেয়ারকে আপনি এইভাবে একই দিনের মধ্যে বাই সেল করার চেষ্টা করতে পারেন, এবং করতে করতে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো, তখন গিয়ে আপনি এখানে চিন্তা করতে পারেন, বাট সেটা কিন্তু অন্ততপক্ষে 1 বছর টেস্ট করার আগ পর্যন্ত না। তার মানে ডে ওয়ানে T+0 কোনো রিটেল ইনভেস্টর বা কোনো রিটেল বিনিয়োগকারীর জন্য অ্যাপ্লিকেবলই না। যদি অ্যাপ্লিকেবলই না হয়, তাহলে এটা আপনার জন্য ঝুঁকিও তৈরি করবে না, এটা আপনার জন্য বাড়তি কোনো সুযোগও তৈরি করবে না। শুধু যেটা করবে, মার্কেটে ভলিউম বাড়াবে, যেটা আলটিমেটলি আমাদের জন্য পজিটিভ, যেটা আমরা চাই। সো এই কারণে এটা আমাদের জন্য পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। এটা কার জন্য ভালো? এটা আমার জন্য ভালো। কারণ আমি যদি ইনভেস্টমেন্ট ট্রেডিং কনসেপ্টে চিন্তা করি, আমি ধরেন 50,000 শেয়ার কিনছি, কেনার পরে ওটাকে আপ ডাউন করতেছি, নিটিং করতেছি। যারা এই নিটিংটা প্রফেশনালি করতে পারে তাদের জন্য এটা ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার জন্য একটা সুযোগ, বাট আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি যে এই সুযোগটা দেখাদেখি করতে পারার মতো জিনিস না। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা কারো পেইড গ্রুপে জয়েন করছেন, বা আপনি কোনো একটা কারো ইউটিউবের ভিডিও দেখে আপনি শেয়ার বাই সেল করেন, অথবা আপনি কোনো কারো ফেসবুক পোস্ট দেখে আপনি সেটাকে ফলো করার চেষ্টা করেন। এই কাজটা যারা করবেন তারা এই ইন্টারডে ট্রেডিং এর মধ্যে এমনভাবে আটকে যাবেন যে আপনি এখান থেকে আর সহজে লুপের মধ্যে থেকে বেরিয়ে হইতে পারবেন না। এর কারণ, আমি যখন একটা স্টক নিয়ে কথা বলবো, বা অন্য কোনো একটা মানুষ যখন একটা স্টক নিয়ে কথা বলবে, যখন বেশি সংখ্যক মানুষ সেটাকে ফলো করবে, তখন সেটা বাই করতে গেলে বা সেল করতে গেলে 2-4% প্রাইস এমনিতেই মুভ করে, স্বাভাবিক একটা ব্যাপার। সো ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে প্রফিট ক্যাপচার করতেই হয় এই আসলে 4-5%। তাহলে যেই স্টকটা আপনি কোথাও ফলো করবেন, কোনো গ্রুপ থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এইটা এখন ইন্ট্রাডে ট্রেড করা যায়, সেইটা এক্সিকিউট করতে করতেই ওই পার্সেন্টেজটা হয় বেড়ে যাবে, অথবা সেল করতে গেলে ওই পার্সেন্টেজটা আলটিমেটলি কমে যাবে। তার মানে আপনি ইন্ট্রাডে ট্রেডিংটা শুধুমাত্র একভাবেই করা যায়, সেটা হচ্ছে চুপচাপ নিজে নিজে নীরবে। চুপচাপ নিজে নিজে নীরবে, এই 3টা শব্দর বাইরে এর কোনো এক্সপ্লেনেশনই নাই। আপনি কখনো সম্মিলিতভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন না, অন্ততপক্ষে বাংলাদেশের মার্কেটে না। হ্যাঁ, যদি বাংলাদেশের মার্কেটে এত পরিমাণ ভলিউম কখনো আসে, যেমন ফরেক্সে গিয়ে গোল্ড ট্রেড করেন না, বা অনেক ধরনের ট্রেড আছে না মার্কেটে, সো ক্রিপ্টো ফরেক্সে যেই ধরনের ভলিউম, ওরকম ভলিউম তো বাংলাদেশে হবে না, বাট বাংলাদেশের শেয়ার মার্কেট যদি ওই ইন্ডিয়ার মতো করে ট্রেন্ড তৈরি করতে পারে কোনো দিন, তাহলে তখন আপনি এখানে সম্মিলিতভাবে বাই সেল করতে পারবেন, যেটা আগামী 1-2 বছরেও হওয়ার
কোনো সম্ভাবনা আপাতত নাই, ওটা হয়তো অনেক সময় লাগবে। সো মার্কেটে যখন 10,000 কোটি টাকা একদিনেই লেনদেন হবে, ওই সময় আপনি সম্মিলিতভাবে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন, মানে একই দিনে বাই সেল করতে পারবেন। আর এখন যখন ইন্ট্রাডে ট্রেডিংটা চালু হবে বাংলাদেশের মার্কেটে, তখন আপনি একান্তই নিজে নিজে এক্সপার্ট হলে এবং নিজে চার্ট বুঝলে তখন শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিংটা করতে পারবেন, সম্মিলিতভাবে না। কথাটা লিখে রাখেন, মাথায় রাখেন, অনেকভাবে বুঝাবে, বাট আপনি তখন এই প্রশ্নগুলো তাকে করবেন, এই রিয়ালিটিগুলো নিজে চেক করবেন যে আসলে যখন একই দিনে বাই সেলের সিদ্ধান্তটা আসতেছে, তখন আসলে কেউ ইনস্ট্রাকশন দিলে সেটা ফলো করতে করতে আমার যদি প্রফিট টার্গেট থাকে 5%, তার মধ্যে যদি 3%-এর উপরে বলার আমি কেনার আগেই বেড়ে যায়, তাহলে আমি এক্সিকিউটটা করব কোথায়, কমিশনটা দিব কোথা থেকে, আর সেল করে প্রফিটটাই বা বের করব কোথা থেকে। এটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আমার অ্যান্সার হচ্ছে, আমি জানি আমার কথা শুনে আপনারা মানে হয়তো বা আপনার এক্সাইটমেন্ট একটু কমে যাচ্ছে, বাট দেখেন, আপনাকে খুশি করা আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনাকে প্রপার নলেজ দেওয়া, জিনিসগুলো ক্লিয়ার করা, ক্লিয়ার একটা ইনসাইট দেওয়া, যাতে আপনি নিজে আপনার ফিউচারটাকে নিজের মতো করে ডেভেলপ করতে পারেন। সো আমি সেটাই বলছি যেটা লজিক্যাল এবং চার্ট অনুযায়ী প্র্যাকটিক্যালি পসিবল। আপনি হয়তো ভিন্ন কিছু চিন্তা করে বসে আছেন, আপনার সাথে আমার কনফ্লিক্ট হতে পারে, বাট আমি সেই জন্য সরি বলতে চাচ্ছি না, বরং আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি আমার লজিকগুলোর এগেইনস্টে আপনার লজিকগুলোকে ব্যাখ্যা করেন, চেক করেন, ক্রস চেক করেন নিজে নিজে যে কোনটা আসলে সঠিক। আমি যদি ভুল বলি তাহলে আমারটা এক্সিট করে দেন, আমারটা ফলো করার, কথাগুলো মেনে নেওয়ার কোনো দরকার নাই। সো এই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিংয়ের মূল সুবিধা এবং মূল অসুবিধা। লাস্টে একটা পয়েন্ট বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং বাংলাদেশের মার্কেটে তখনই সফল হবে যখন আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আলাদা নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটার ফার্স্ট পয়েন্ট হতে হবে ব্রোকারেজ ফি কমানো। 40 পয়সা ব্রোকারেজ ফি দিয়ে বাই করতে হয় এবং 40 পয়সা ব্রোকারেজ ফি দিয়ে সেল করতে হয়। এই নিয়ম থাকাকালীন সময় আপনি যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন, মানুষকে যত প্রশিক্ষিত করেন, কখনো ইন্ট্রাডে ট্রেডিং বা T+0 চালু করে আপনি সফল হতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি চেক করে দেখেন, আপনি যে মার্কেটগুলোতে T+0 আছে তাদের কমিশন স্ট্রাকচার দেখেন, বাংলাদেশ না, আপনি বিশ্বের টপ 10টা দেশ যাদের ইন্ট্রাডে ট্রেডিং চালু আছে তাদের বর্তমান কমিশন রেট ইন্ট্রাডের ক্ষেত্রে কত সেটা খেয়াল করেন, সেটার সাথে বাংলাদেশকে কম্পেয়ার করেন। 80 পয়সা বাই সেল কমিশন দিয়ে 2 টাকা প্রফিটের জন্য ট্রেড করা যায় না। কমিশন রেট যদি বাই সেল মিলে 20 পয়সা হয়, সেইখানে 2 টাকার প্রফিটের জন্য ট্রেড নেওয়া যায়। সো বর্তমান পরিস্থিতিতে আমাদের কমিশন, ব্রোকারেজের যে কমিশন, সেই কমিশন চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত T+0 চালু হলেও মার্কেটে প্রথম 1 মাস, প্রথম 15 দিন এক্সাইটমেন্টের কারণে একটা প্রভাব পড়বে, বাট একটা নির্দিষ্ট টাইম পরে এটা নিউট্রালাইজড হয়ে যাবে। এটাকে যদি অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল করতে হয়, মার্কেটের ভলিউম যদি 3,000-5,000 কোটির উপরে আসলেই নিয়ে আসতে হয়, তাহলে যদি রেগুলার ট্রেডিংয়ের ক্ষেত্রে 40 পয়সার নিয়মটা অপরিবর্তিতও থাকে, ইন্ট্রাডের জন্য আলাদা করে কমিশনের এই ব্রোকারেজ ফি নিয়ন্ত্রণের স্ট্রাকচার নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমি যতই ইলুশনের মধ্যে ভুগি, যতই এক্সাইটমেন্ট দেখাই, T+0 আমাদের মার্কেটে সফল হবে না। আমি সুবিধা বলার চেষ্টা করছি, আমি অসুবিধা বলার চেষ্টা করছি, আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি, যেটা না করা পর্যন্ত T+0-র কোনো ইম্প্যাক্ট আমাদের উপর পজিটিভলি নেগেটিভলি কোনোভাবেই পড়বে না। সো পুরো জিনিসটা যদি বুঝতে পারেন, আপনার মধ্যে ইতিমধ্যে একটা ম্যাপ তৈরি হয়ে গেছে আপনার মাথায়। সো আপনার মাথায় ওই ম্যাপ তৈরি করে দেওয়াটাই ছিল আমার ভিডিওর মূল অবজেক্টিভ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কিছু জানতে চাইলে, শিখতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।